আজ আপনাদের শোনাবো একটি দলের টিকে থাকার ইতিহাস, বারবার ফিরে আসার গল্প এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্নের কথা। স্বাধীনতার পর দেশে যখন রাজনৈতিক অস্থিরতা, ঠিক তখন জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সময় ১৯৭৮ সাল। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাঁর নেতৃত্বে বিএনপি খুব দ্রুত দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার আদর্শকে ভিত্তি করেই বিএনপির পথ চলা শুরু। এগিয়েও যায় সেই পথেই। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দলটি আবারও কঠিন সংকটের মুখে পড়ে। ঠিক সেই সময়ে দলের নেতৃত্বে এগিয়ে আসেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তখন দেশে চলছিল সামরিক শাসন। হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে তিনি হয়ে ওঠেন প্রধান কণ্ঠস্বর। বারবার গ্রেফতার, গৃহবন্দী এবং দমনপীড়নের শিকার হয়েও তিনি আন্দোলন থেকে সরে দাঁড়াননি। তাঁর নেতৃত্বেই দেশের সব রাজনৈতিক দল একসঙ্গে এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ছাত্র সমাজ, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে শক্তিশালী করেন। ফল আসে ১৯৯০ সালে। গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে। এরপর প্রথমবারের মতো নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর যতবার দেশ সংকটে পড়েছে, বিএনপি গণতন্ত্র ও জাতীয়তাবাদের জন্য, সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছে। দেড় যুগের দুঃশাসনে এবারও এগিয়ে এসেছে বিএনপি। এবারের গল্পের নায়ক বিদেশি কেউ নন, তিনি এই দেশেরই, এই মাটিরই সন্তান। দীর্ঘ ১৭ বছর পর তিনি ফিরে এসেছেন নিজের দেশে। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি ছুটে যান মাটির কাছে। জুতো খুলে নীরবে হাঁটেন সেই মাটির ওপর, হাতে তুলে নেন এক মুঠো বাংলাদেশ। কারণ এই মাটির জন্য যুদ্ধ করেছিলেন তাঁর পূর্বপুরুষ, প্রাণ দিয়েছেন ৩০ লক্ষ শহীদ। এই মাটির সঙ্গে মিশে আছে রক্ত, বেদনা আর স্বাধীনতার স্বপ্ন। শহীদদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে তিনি ছুটে যান মানুষের কাছে, শোনান নিজের স্বপ্নের কথা, বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এবার চলুন ফিরে যায় দেড় দশক আগের সেই সময়ে, যে সময় বিএনপির নেতাকর্মীদের দেখানো হতো ভয়, করা হতো নির্যাতন। ২০০৯ সাল থেকে টানা প্রায় দেড় দশক ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে করা হয় কোণঠাসা, অবরুদ্ধ করা হয় বিরোধী শক্তিকে। গ্রেফতার, গুম, নির্যাতনের মধ্যে রাজনীতি হয়ে ওঠে জীবন মরণের প্রশ্ন। বিশেষ করে ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যেত, এমন অভিযোগে মুখর ছিল দেশ বিদেশ। বিএনপি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি ছিল এই নির্বাচনগুলো গণতন্ত্রের মুখোশ মাত্র। এই বাস্তবতায় বিএনপি বিশ্বাস করেছিল গণতন্ত্র ফিরবে কেবল রাজপথেই, আন্দোলন, রক্ত আর আত্মত্যাগে। কিন্তু প্রশ্ন ছিল, বিএনপি কি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পেরেছিল? রাজপথে নামলেই বাধা, মামলা, নির্যাতন, এমনকি গুলি। তবুও থামেনি আন্দোলন। ২০১৩ থেকে ২০১৪ সালের সরকার বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি, নিরপেক্ষ নির্বাচনের জন্য লাগাতার কর্মসূচি, সবকিছুই হয়েছে জীবন বাজি রেখে। অসংখ্য নেতাকর্মী আহত, শহীদ, কারাবন্দী হয়েছেন। দলীয় কার্যক্রম প্রায় অচল করার ষড়যন্ত্রের মধ্যেও থামেনি সংগ্রাম। এই আন্দোলনকে আরো বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক সংগ্রামী অধ্যায়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যার পথ চলা, দমনপীড়ন, অপমান, প্রতিহিংসা, কোনো কিছুই তাকে গণতন্ত্রের প্রশ্নে নত করতে পারেনি। ডেমোক্রেসি ফর রোড মার্চ, ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি। ২০১৫ সালের মার্চ ফর ডেমোক্রেসি, গুলশান কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক ফেলে তাকে করা হয় কার্যত অবরুদ্ধ। সেই বছরে আসে তার জীবনের অনেক বড় আঘাত।
ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতির বাইরে থেকেও নিপীড়নের শিকার হয়ে বিদেশে করুণ মৃত্যুবরণ করতে হয় তাকে। এরপর 2018 সালে বেগম খালেদা জিয়াকে পাঠানো হয় কারাগারে। পরিত্যক্ত কারাগারে অসুস্থ শরীর নিয়ে থেকেও তিনি থামাননি জনগণের অধিকারের কথা বলা। একজন মমতাময়ী মায়ের মতো তিনি দলটাকে আগলে রাখেন আমৃত্যু। এই 1.5 দশক বিএনপির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায়। গুম ও নিখোঁজের রাজনীতি। সবচেয়ে আলোচিত নাম এম ইলিয়াস আলী। 2012 সালে বনানী থেকে তাকে তুলে নেওয়া হয়। আজও তাঁর কোনো খোঁজ মেলেনি। চৌধুরী আলম, সাজেদুল সুমন, এমন বহু নাম আছে যারা আর কখনো ফিরে আসেননি। এই ক্ষত আজও বিএনপির রাজনীতিতে রক্ত ঝরায়। খুবের বিচার করবে, যাদের যাদের মেরে ফেলছে তাদের খোঁজ দিবে, আর যারা যারা এখন পর্যন্ত আয়না ঘরে আছে। এই গল্পের নায়ক এখানেই তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। 2007 সালের জরুরি অবস্থায় তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। গুরুতর অসুস্থ হয়ে 2008 সালে লন্ডনে চিকিৎসার জন্য যেতে বাধ্য হন। দেশে ফিরতে চাইলেও তাকে ফিরতে দেয়া হয়নি। দেশ ছাড়তে বাধ্য হলেও তিনি দল ও এদেশের মানুষকে ছাড়েননি। প্রযুক্তিকে হাতিয়ার করে তিনি যুক্ত ছিলেন তৃণমূলের সঙ্গে। অনলাইন বৈঠক, ভার্চুয়াল নির্দেশনা, সাংগঠনিক কৌশল সবকিছু দিয়ে তিনি দলটিকে গত 17 বছর গেঁথে রেখেছিলেন এক সুতোয়। মায়ের কারাবরণ, ছোট ভাইয়ের মৃত্যু কিছুই তাকে ভাঙতে পারেনি। তিনি শোককে রূপ দিয়েছেন শক্তিতে। বিশ্লেষকদের মতে এই সময়ে তার দৃঢ় নেতৃত্ব না থাকলে বিএনপি হয়তো ইতিহাস হয়ে যেত। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে আসে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর বিএনপি প্রকাশ্যে রাজনীতি করে। সমাবেশ, কর্মসূচি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ সবকিছুই আবার শুরু হয়। এরই ধারাবাহিকতায় 2025 সালের 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লাখো মানুষের ভালোবাসায় শুরু হয় বিএনপির নতুন অধ্যায়। সামনে বন্ধুর পথ, কিন্তু বিএনপির লক্ষ্য স্থির। লক্ষ্য দেশ, মাটি আর মানুষের কল্যাণের রাজনীতি। তারেক রহমানের ঘোষণা স্পষ্ট, ক্ষমতায় গেলে কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। পুনরুদ্ধার করা হবে লুট হওয়া গণতন্ত্র। জনগণ ফিরে পাবে তাদের হারানো মৌলিক অধিকার। রাষ্ট্রে, সমাজে প্রতিষ্ঠিত হবে সুশাসন। দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। 1.5 দশকের লড়াই, সংগ্রাম, নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষায় টিকেছিল বিএনপি। আর সেই পুরো সময়ে দূরে থেকেও দলের প্রধান ভরসা ছিলেন তারেক রহমান। আজ তিনি দেশে, বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ে। আর সেই মোড় ঘোরানোর গল্পের কেন্দ্রে আছেন একজনই, তিনি তারেক রহমান। দেশে ফিরে যিনি জনগণকে শুনিয়েছেন অভয় বাণী, প্রত্যয়, দৃপ্ত যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল, I have a plan for the people of my country, for my country. ইমদাদুল হক, সময় সংবাদ।